আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ৫৪টি বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়ে এই রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল হল। রিপোর্ট করছেন হাসান জাভেদ। তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। জুলাই অভ্যুত্থানের পর সেই সংশোধনী চ্যালেঞ্জ করে সুজন সম্পাদক সহ কয়েকজন ব্যক্তি হাইকোর্টে রিট করলে পঞ্চদশ সংশোধনীর ৬টি বিধানকে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রেখে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টে রায় প্রকাশ করেন। রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও পুরো রায় পাওয়ার পর রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বদিউল আলম মজুমদার। বহু চড়াই উতরাই পার করে আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমরা উপনীত হয়েছি। আমরা পুরোপুরি যেগুলো চেয়েছিলাম পুরোপুরি সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তবে রায়কে ইতিবাচক মনে করছেন জামাতের আইনজীবী শিশির মনির। এই রায়ের ফলে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করেন তিনি। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলেই আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিস না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। এইখানে অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপিল বিভাগের রায়ের ফলে সংবিধানের মৌলিক ভিত্তি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, একই সাথে গণভোটের বিধানও পুনর্বহাল হলো। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ফেরায় ফ্যাসিজম চিরস্থায়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল, যে সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল, যেগুলো নিয়ে আমরা বলেছিলাম এটা আলট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। তো অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন, যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। প্রকৃতিকে বাঁচিয়ে উন্নয়ন এগিয়ে নিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় সর্বোচ্চ কঠোর হচ্ছে সরকার। বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহরের ইস্যুটিকে গুরুত্বের সাথে নেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লড়াইয়ে বিশ্ব যখন লড়ছে, তেমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আগামীর জন্য বৃক্ষরোপণ হচ্ছে বিনিয়োগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। পৃথিবীর বসবাস অযোগ্য তৃতীয় শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। পাহাড় কাটা ও বন্য প্রাণী নিধন রোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এগিয়ে নিতে হবে উন্নয়নকে। সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। এদিন বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 প্রদান এবং সামাজিক বনায়নের অংশীজনদের লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানের কোনো পোস্টার, ব্যানার কিংবা কোথাও প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়নি। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের লামা উপজেলায় শিশুসহ 2 পরিবারের 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 জন মারা গেছে। বান্দরবানে কেরানীহাট সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বেড়ে অনেক গ্রামে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে হাওরে জনজীবন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার ভোররাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। এছাড়া একই এলাকায় বসতঘরের উপর পাহাড় ধসে মারা যান স্বামী স্ত্রী। এদিকে টানা বৃষ্টিতে লামা সহ আরও কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ভাইয়েদের 2 জন মারা আর 1 জন আহত। কিন্তু এটা যদি আর 3 ফুট মতো উসল করতে তাহলে আমাদের থেকে আর এরকম কষ্ট হইতো না। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এখনো পর্যন্ত পুরো সুইচগুলো খুলে দেওয়া হয়নি। ভোরে কক্সবাজারের চকরি উপজেলার একটি বাড়ির উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা যান 2 জন, আহত হয়েছে 1 জন। ভারী বৃষ্টিতে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। প্রতি বছর নিয়ে পানি যখন উঠে আমাদের কষ্ট ভোগান্তির কম হয় না। কষ্টে আছি আমরা, এখনো থাকার জায়গা নেই, খাবার পানি নেই। এদিকে চট্টগ্রামে অতিবৃষ্টিতে নগরীর অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতায় স্থবির জনজীবন। বৈরী আবহাওয়ায় বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। 36 টাকার জন্য আমরা একটা ডিপিপি রেডি করে আমরা সরকারের কাছে, সেটা আমার যে এলজিআরডি মিনিস্ট্রি আছে, আমাদের যে মিনিস্ট্রি, সেটাকে আমরা উপস্থাপন করছি এবং উপস্থাপন করে এটা যদি আমরা পাস করাতে পারি তাহলে এই 36 টাকালের যে 1 বছরে তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে, টেকনোলজিক্যাল সাপোর্ট অ্যাজ ওয়েল এজ মেনটেনেন্স। 1 বছর পরে, 1 বছর আমাদের 2 জনের মধ্যে আমি থাকবে, 1 বছর পরে গিয়ে কমপ্লিটলি আমরা আমাদের এটা টেক ওভার করব। টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। খোয়াই নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙনের আশঙ্কা। সুনামগঞ্জের রেকর্ড বৃষ্টিপাত, পানি বেড়েছে নদ নদী ও হাওরে, বন্যার আশঙ্কায় হাওরবাসী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী আবু তাহের মোহাম্মদ। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে খাগড়াছড়ির বিশেষ করে দিঘিনালার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমরা যতটুকু জেনেছি, অনেকে উপজেলা প্রশাসন স্থানীয় মানুষের জানমাল নিরাপত্তা রক্ষায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র খুলেছেন। সে সমস্ত আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। খোঁজ নিয়েছিলাম যারা সাজেকে ভ্রমণে গিয়ে, রাঙামাটির সাজেকে যারা ভ্রমণে গিয়েছেন, প্রায় 400-500 চেয়ে বেশি পর্যটক যারা আটকা পড়েছেন, তাদেরকে আজও কিন্তু খাগড়াছড়ি ফিরে আনা সম্ভব হয়নি। প্রশাসন অপেক্ষায় আছেন, যদি পানি কমে তাহলে তাদেরকে খাগড়াছড়ি নিয়ে আসবে। তারা সেখানে অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন।
দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে নির্বিঘ্ন এবং উৎসব মুখর করতে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রিজভী। প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অগণিত দর্শকের আশা আর ভালোবাসা নিয়ে 23টি বছর পার করে 24-এ পা রাখল এনটিভি। সারা দেশে জমকালো আয়োজনে পালিত হয়েছে এনটিভির জন্মদিন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কোনো দল বা গোষ্ঠী নয়, জনগণের মুখপাত্র হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে এগিয়ে চলছে এনটিভি। তাই তো শত প্রতিকূলতা পেরিয়ে 23 বছর পার করল দর্শক নন্দিত চ্যানেল এনটিভি। ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির 24 বছর পদার্পণ অনুষ্ঠান। ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানমালায় নানা শ্রেণীর পেশার মানুষ এনটিভির বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান। সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রুকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে জমকালো আয়োজনে পালিত হয়েছে এনটিভির জন্মদিন। প্রেস ক্লাব হলরুমে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সহ বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের নেতারা। শেরপুরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রেস ক্লাব মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। নানা শ্রেণী পেশার মানুষ এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কেক কাটা আলোচনা সভা বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে এনটিভির জন্মদিন পালিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক আনোয়ার সাদ। পটুয়াখালীতে অন্যরকমভাবে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। জেলার দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের প্রবীণদের সাথে নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। জামালপুরে এনটিভির 24 বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কাটা আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে হিলিতে পালিত হয়েছে এনটিভির 24 বছর পদার্পণ অনুষ্ঠান। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।